আমার দেশ পত্রিকার সম্পাদক এবং মজলুম সম্পাদক যাকে আমরা বলি, জনাব মাহমুদুর রহমান সাহেব সাক্ষ্য প্রদান করছেন। তিনি এই মামলার 46তম সাক্ষী। তার সাক্ষ্য গ্রহণ অসমাপ্ত আছে। আজকে অর্ধেকটা সময় ধরে তিনি সাক্ষ্য প্রদান করেছেন। দিনের বাকি সময়টাও সাক্ষ্য প্রদান তিনি করবেন এবং এরপরে তার জেরা অনুষ্ঠিত হবে। মাহমুদুর রহমান সাহেব বাংলাদেশে বিগত সরকারের যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সরকারের উত্থান, সেই সরকার কিভাবে বাংলাদেশের বিরোধী দল, বিরোধী মতকে দমন করতেন, কিভাবে বাংলাদেশের একটা গণতান্ত্রিক পদ্ধতির সরকারটাকে পরিবর্তিত করে কিভাবে ফ্যাসিজম কায়েম করা হয়েছিল, সেই প্রসঙ্গে তিনি সাক্ষী ইতিমধ্যে দিয়েছেন। তিনি আরও সাক্ষ্য দিয়েছেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সেই সময়ের সরকার কিভাবে তাদের স্বৈর শাসনকে নিরাপত্তা দেওয়ার জন্য, স্বৈর শাসনের হাতকে শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়েছিল, কিভাবে বিচার প্রক্রিয়াটাকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল, এইসব প্রসঙ্গে তিনি সাক্ষ্য প্রদান করেছেন ইতিমধ্যে এবং বাকি অংশগুলো তিনি আজকে বলবেন। তিনি 46তম সাক্ষী। তার সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পরে আমরা আশা করছি আর দু একজন সাক্ষ্য প্রদান করার মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে এবং সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে বিচারের যে নিয়মতান্ত্রিক যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ায় বিচারটি সমাপ্তির দিকে ধাবিত হবে। এটাই আজকে আপনাদের কাছে বলার মতো বিষয়। অনেকগুলো প্রসঙ্গ বলেছেন, একটু যদি বলেন উনি কিভাবে ফ্যাসিস্ট হলেন অথবা ট্রাইব্যুনালে বিচারিত কি ধ্বংস হলো, পুরো বিষয়গুলো বিশেষ করে বিডিআর বিদ্রোহ যে আপনারা সবাই জানেন যে তিনি আসলে পটভূমির ব্যাপারে সাক্ষ্য দেবেন। সেই জন্য বিগত সরকার প্রথম থেকে কিভাবে ক্রমান্বয়ে একটা ফ্যাসিস্ট হয়েছে সেই সব বিষয় কিন্তু তিনি বলবেন। আজকে আংশিক বলেছেন এখন পর্যন্ত। বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং বিচার ব্যবস্থাকে ধ্বংস করা, এই কয়েকটা উল্লেখযোগ্য বিষয় বলেছেন। হিটলার যেভাবে দমন করতেন প্রতিপক্ষকে, এই সরকার যে আগের সরকার যেভাবে প্রতিপক্ষকে দমন করতেন, হিটলারের মতো সামঞ্জস্যতা আছে, সেগুলো তিনি বলছেন। পূর্ণাঙ্গ বক্তব্যের পরে একটা কমপ্লিট পিকচার আপনাদেরকে দেওয়া সম্ভব হবে। শেষ সময় বিশেষভাবে তিনি যেটা বলেছেন যে আদালত ব্যবস্থাগুলো যে তার ইশারায় চলতো এবং আদালতগুলো যে তাদের কৃতদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, সেই বিষয়গুলো কিন্তু তিনি বলার চেষ্টা করেছেন। বিগত সময়ে স্কাইপ কেলেঙ্কারির কথা তিনি বলেছেন, যে বিদেশ থেকে ডিকটেট করা হতো, পরামর্শ গ্রহণ করা হতো কিভাবে এখানে রায় প্রদান করা হবে, কিভাবে সাক্ষ্য গ্রহণ করা হবে। প্রসিকিউশনের সাথে জাজদের যে অনৈতিক আতাত, সেই প্রসঙ্গগুলো এখানে উঠেছে। এরপরে এই ট্রাইব্যুনালের যিনি বিচারক ছিলেন, তাকে এখান থেকে রায় দেওয়ার বিনিময়ে, অর্থাৎ রায় বলতে সরকারের ইচ্ছা অনুযায়ী রায় দেওয়ার বিনিময়ে তাকে সুপ্রিম কোর্টে বিচারক হিসাবে নিয়োগ করা, প্রমোশন দেওয়া, এই যে পুরো বিষয়গুলো কিভাবে একটা ফ্যাসিবাদী রেজিম এরকম একটা দানবে পরিণত হয়েছিল, সেই বিষয়গুলো তিনি বলা শুরু করেছেন। আংশিক বলেছেন, বাকিটাও বলবেন। এটা এখন পর্যন্ত আপডেট আপনাদের জন্য। আপনি বলছেন যে আর দু একজন সাক্ষী হলে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে। নাহিদ ইসলাম আসার কথা, তার মানে কি নাহিদ ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে কি, সাক্ষ্যের মধ্য দিয়ে কি এটা শেষ হতে যাচ্ছে? আমরা আশা করছি যে আর খুব বেশি সাক্ষ্যর দরকার হবে না। নাহিদ ইসলাম আগামীকালকে সাক্ষ্য প্রদানের কথা আছে এবং তার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আর যে ফর্মাল একজন সাক্ষী আছে আমাদের, সেটার মাধ্যমে আশা করছি এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে। আমরা মনে করি যে এই মামলায় প্রমাণের জন্য যথেষ্ট এভিডেন্স ইতিমধ্যে আদালতে আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি। সুতরাং আর কোনো সাক্ষ্য তেমন বেশি প্রয়োজন নেই। সে কারণে এই বাকি দুজনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হওয়ার পরে আমরা মামলাটি সমাপ্তির জন্য প্রেয়ার করব। তার মানে যুক্তিতর্কের জন্য হয়তো পরবর্তী দিকে আমরা যাব আশা করছি। যদি যেহেতু এখানে কোনো ডিফেন্সের পক্ষ থেকে সাক্ষী দেওয়ার ব্যাপার নেই, আসামি দুজন পলাতক আছেন, আর যিনি হাজির আছেন তিনি যেহেতু দোষ স্বীকার করেছেন, তিনি তো আর ডিফেন্সের সাক্ষী দেবেন না। সে কারণে আমরা ধরে নিচ্ছি যে এখানে ডিফেন্স পক্ষের কোনো আর সাক্ষী আসবে না। সেক্ষেত্রে মামলাটি হয়তোবা যুক্তিতর্কের জন্য নির্ধারিত হতে পারে সাক্ষ্য গ্রহণ সমাপ্তির পরে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।